বলছি রাহুলদা, যেটা প্রথম প্রশ্ন করব, যে অনেকেই বলছিলেন যে প্রতিকুর রহমান কোনো অবস্থাতেই সিপিএম ছেড়ে তৃণমূলে যাবেন না, কিন্তু আমরা দেখলাম যে একেবারে সেনাপতির হাত থেকে ফ্ল্যাগ নিয়ে রীতিমতো তৃণমূলের হয়ে বলছেন সিপিএম এর বিরুদ্ধে। এখন শোনা যাচ্ছে যে ইপ্সিতা ধর এবং সৃজন দুজনেই নাকি আবার চলে যাবে। দেখুন, প্রথম কথা হচ্ছে আমাদের রাজ্য বামফ্রন্টে যখন মিটিং হয় ও জেলা বামফ্রন্টে ওর কিছু ক্ষোভ ছিল। এবার একটা আমাদের বামপন্থী সংসারে থাকতে গেলে একটা হয় এরকম মনোমালিন্য, একটা বাসন ঠোকাঠুকি হয়। সব থেকে বড় কথা, আমি একটা কথা বলি, বামপন্থাটা কোনো ব্যক্তি বিশেষ নয়। এবার হতে পারে ওর কোনো ব্যক্তি বিশেষের ওপর ক্ষোভ বিক্ষোভ বা রাগ হতে পারে, সেটা আমাদের ক্ষেত্রেও সংগঠন চলতে চলতে আমরা যখন আমাদের উপরে যারা নেতৃত্ব আছে তারা যখন কিছু বলে যেগুলো আমরা হয়তো কোনো সময় অতটা গুরুত্ব দিয়ে বুঝি না, ভাবি না, আবার গুরুত্ব দিয়ে ভাবি যখন মনে করি যে না উনি শেখাচ্ছেন কিছু। তো এবার সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো তার কোনো জায়গায় ক্ষোভ আক্ষেপ থাকতে পারতো বা থেকেছে, বা হয়তো হয়েছে না হয়েছে, সেটা আমিও জানি। জেলা বামফ্রন্টের সময় জেলা বামফ্রন্ট সম্মেলনে যা হয়েছে, তো যাই হোক, সেটা সবার ক্ষেত্রেই হয়, সেটা দলের ভেতরের ব্যাপার। এবার সেই জায়গাটাকে তুমি দলের বাইরে এনে পুরো জিনিসটাকে মানে মিডিয়াতে পুরো জিনিসটাকে মেলাইন করছো, তো সেই জায়গাটা কোথাও গিয়ে মনে হচ্ছে দল বিরোধী কাজ। এটা যদি দলের ভেতরে আলোচনা করতে, এবং দলের ভেতরে আলোচনা করার জন্য যথেষ্ট অনেকবার ওকে ডাকা হয়েছে, ইভেন আমার সাথে ব্যক্তিগতভাবে দুবার কথা হয়েছে। তারপর বামফ্রন্ট চেয়ারম্যান যিনি আছেন বিমান বসু, তো বিমান বসু কল করেছিল, ডেকে পাঠানো হয়েছিল, তো ডেকে পাঠানোর পরে সে যায়নি। তার ক্ষোভ বিক্ষোভের জায়গা থাকতো, সে সেটা দলের ভেতরে বলতেই পারতো। আমাদেরও ক্ষোভ বিক্ষোভ থাকে, সেটা আমরা দলের ভেতরে আমাদের একটা নির্দিষ্ট বলার জায়গা থাকে। আমাদের বামফ্রন্টে বা সিপিআইএম বা কমিউনিস্ট পার্টিতে এইটুকু গণতন্ত্র আছে যে দলের ভেতরে আমরা কিছু বললে দলের নেতৃত্বের বিরুদ্ধে, দলের নেতৃত্ব যদি কোনো ভুল করে সেটা আমরা দলের নেতৃত্বের দিকে চোখ তুলে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি। এই মানে গণতান্ত্রিক কাঠামোটা আমাদের কমিউনিস্ট পার্টিতে আছে, যেটা কিনা ও যেই দলে গেছে ওর হয়তো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ও বলা যেতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোন করেছে, ফোন করে তার সাথে কথা বলেছে। এবার এটা খুব তাদের স্ট্র্যাটেজি যে শত্রু শত্রু আমার মিত্র। এবার তারাও রাজনীতি করতে এসছে, এবার তারা ভাবছে যে বিধানসভা ভোটের আগে যদি একটু চমক দিয়ে দেওয়া যায়। বিগত দিনেরও আপনারা দেখেছেন বামফ্রন্ট থেকে সিপিএম থেকে রেজ্জাক মোল্লাও গেছেন, যিনি কিনা সিপিএম এর কৃষক এর বেটা বলতেন নিজেকে, বা কৃষকের ছেলে বলতেন। তো তার শেষ পরিণতি কি হয়েছে, পরের দিন শেষ দিন পর্যন্ত উনি কিন্তু ফার্স্টেশন করে গেছেন যে আমার তৃণমূলে যাওয়াটা ভুল হয়েছিল। এটা আমার কথা না, প্রয়াত রেজ্জাক মোল্লার কথা। সে কিন্তু সেই অনুসূচনা করে গেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আর যে দুটো নামের কথা বলছেন আপনি, সৃজন বা দীপশিতা, দুজনেই ঘটনাচক্রে রাজ্য বামফ্রন্টের, দীপশিতা রাজ্য কমিটির মেম্বার নয়, তো সৃজন রাজ্য কমিটির সদস্য। তো দীপশিতা বা সৃজন দুজনেই তাদের স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করেছে। পার্টির ভেতরে অন্দরে ক্ষোভ বিক্ষোভ রাগ অভিমান থাকতে পারে, নেতৃত্বের সম্পর্কে ভুল চিন্তা ভাবনা থাকতে পারে, কিন্তু যখন প্রশ্নটা এসে যায় সেই যখন রাজনৈতিক জায়গায় মানে বিরোধী রাজনৈতিক শিবিরে গিয়ে আমার দলের রাজ্য সম্পাদককে মেলাইন করার চেষ্টা করে বা তাকে অপমান করার চেষ্টা করে, তো সেটা কখনোই মেনে নেওয়া যায় না। এবং আপনারা বিগত দিনে দেখেছেন যে তার সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করে শুভেন্দু অধিকারী মোহাম্মদ সেলিম সম্পর্কে যা বলেছেন আমাদের রাজ্য সম্পাদক সম্পর্কে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় আর কোনো কিছু বলার অপেক্ষা রাখে না। ও যখন পচা শামুকে পা কেটে ফেলেছে, আমার ওর প্রতি অভিনন্দন যে ও যেন রাজনৈতিক তার জীবন ওখানে ভালোভাবে করে উঠতে পারে। কতদিন করতে পারবে সেটা আমার জানা নেই। কিন্তু ভালো জিনিস নিয়েই তো বেরোলো, তৃণমূলের থেকে তো ভালো কিছু পাচ্ছে। তৃণমূলের থেকে ভালো কিছু পাচ্ছে আমি এটা বলবো না, কারণ আমি একটা কথা বলতে চাইছি, আজকে যে অভয়ের জন্য প্রতিকূল আন্দোলন করেছিল, আমরা দিনের পর দিন আরজিকরের বাইরে ক্যাম্প করেছিলাম, মিনুদি ক্যাম্প করেছিল, মানে মীনাক্ষী মুখার্জি যারা ক্যাম্প করেছিল, দীপশিতা ধর, মীনাক্ষী মুখার্জি, সৃজন সহ প্রতিকূলও ছিল, এক দুদিন ও এসছিল। তাহলে সেই আন্দোলনটা ছিল তো রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। তাহলে সেই সময় রাজ্যের শাসক দলের বিরুদ্ধে যে শিরা ফোলানো কথাবার্তা, শিরা ফোলানো স্লোগানগুলো, আজকে সেগুলো কি ঠান্ডা মানে ঠান্ডা ঘরে এগুলো চলে গেল?
ও প্রসঙ্গ টানছে কংগ্রেসের সাথে সিপিএম এর জোট। একটা সময় কংগ্রেসের সাথে সিপিএম এর প্রবল বিরোধিতা ছিল, কিন্তু আমি ওটাকে একটা কথা মনে করিয়ে দিতে চাই যে কংগ্রেস পার্টিতে কিন্তু সিপিআইএম পার্টিটা ঢুকে যায়নি। কংগ্রেসের নিজস্ব একটা রাজনৈতিক অবস্থান আছে, সিপিআইএম এর বা বাম ফ্রন্টের একটা রাজনৈতিক অবস্থান আছে। কংগ্রেস কখনো বাম ফ্রন্টের শরিক হয়নি, আর কংগ্রেস সিপিএম কখনো কংগ্রেসে ঢুকে যায়নি। ও যেটা করলো তৃণমূলের ঝান্ডা নিয়ে এতদিন যে লড়াইটা, এবং প্রতিকূলকে যে ভোট ডায়মন্ড হারবারের বুকে যত পার্সেন্টেজই হোক পেয়েছে, সেই মানুষগুলোর সাথেও বিশ্বাসঘাতকতা করলো। এবং সেই জিনিসটা আমার মনে হয় না ভবিষ্যৎ ওকে কখনো ক্ষমা করবে। তবে আমার শুভেচ্ছা রইল। আমি সেদিনও ওকে বলেছি, তোমাকে নতুন দলের শুভেচ্ছা, তুমি নতুন দলে গেছো, তবে আমি জানি না কতদিন পর্যন্ত তুমি কাজ ঠিকভাবে করতে পারবে। হয়তো আপাত দৃষ্টিতে ওর চাকচিক্যটা দেখে হয়তো মনে হচ্ছে যে ও কাজ করতে পারবে, কিন্তু সেই কাজ করার পরিসর যে দলেও গেছে সেই দলে কখনোই নেই। বিগত দিনে আমাদের অভিজ্ঞতা এটা আছে, এবং তৃণমূলের অনেক নেতা মন্ত্রীদের সাথে আমাদেরও কথাবার্তা হয়, তারাও যা সব কথাবার্তা বলে, তো তার ভিত্তিতে এটা বলতে পারি ওই দলে গণতান্ত্রিক কাঠামো থাকতে পারে না। বিগত দিনে আপনারা তার প্রমাণ দেখেছেন যে জহর দাশগুপ্ত, যিনি একসময় রাইটার্সে বুদ্ধবাবুর খুব কাছে ঘনিষ্ঠভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেছিলেন, তারপরে আপনারা দেখেছেন আহ, হুমায়ুন কবিরকে দেখছেন, তারপরে একাধিক নেতা, আমি যদি নাম বলি যে তৃণমূল থেকে শুভেন্দু অধিকারীকে দেখেছেন যে মন্ত্রী থাকার পরেও সে বাইরে চলে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় না খুব একটা বেশি দিনও কাজ করতে পারবে বা ওকে কাজ করতে দেওয়া হবে ফ্রি হ্যান্ড। এই প্রতিকূল এক সময় তৃণমূলে গিয়ে হয়তো তলানিতে চলে যাবে, এবং তার রাজনৈতিক মৃত্যুটা হয়তো তৃণমূলেই ঘটবে। আর এই দীপশিতা বলুন আর সৃজন বলুন, এরা কি যাওয়ার সম্ভাবনা আছে? মানে কি দেখুন, মনে হচ্ছে? কোনোভাবেই সম্ভাবনা নেই। হ্যাঁ। সৃজন দুদিন ধরে লাগাতার ওকে মিডিয়াতে জিজ্ঞেস করা হয়েছে, সোশ্যাল মিডিয়াতে জিজ্ঞেস করা হয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ও ওর স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করেছে, দীপশিতাও স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করেছে। এবার প্রশ্ন রইল ওর মেম্বারশিপ রিনিউয়ালের কথা, যেটা নিয়ে খুব মানে কথা উঠছে। ওর মেম্বারশিপটা মনে রাখতে হবে দিল্লি থেকে। তো দিল্লি থেকে যখন মেম্বারশিপ হয় তখন সেটা দিল্লিতে গিয়েই রিনিউয়াল করতে হয় আমাদের পার্টির গঠনতন্ত্র অনুযায়ী। আর মেম্বারশিপ রিনিউয়ালের সময় তো অনেক আছে, 31শে মার্চ পর্যন্ত আছে। কাজে সমস্যা নেই, আমার নিজেরও পার্টি মেম্বারশিপ আমি এখনো রিনিউয়াল করিনি, তার মানে কি আমি পার্টি থেকে বেরিয়ে যাচ্ছি? না ওইটা না, এরকমটা নয়। মানে যদি ভালো অফার কিছু পায়, যেমন আমি ওই যে বললাম অফার পেয়েছে, বামপন্থা, ভালো অফার পেয়েছে, বেরিয়ে গেল। দেখুন কি অফার পেয়েছে না অফার পেয়েছে সেটা আমি জানি না, কারণ আমার কাছে সেরকম কোনো ইনপুট নেই। এবার অন্ধকারে ঢিল মারাটা ঠিক হবে না। এবার সব থেকে বড় কথা হচ্ছে বামপন্থা যারা আমরা রাজনীতিতে এসেছি, আমরা একটা আদর্শকে দেখি এবং আদর্শকে মেনে চলছি 2011 পরবর্তী সময় থেকে, এবং জীবনের শেষ দিন পর্যন্ত আমরা বামপন্থীই থাকব। আমাদের ভোট দেওয়ার পর আমাদের কাস্তে হাতুড়ি তারা চিহ্ন ছাড়া অন্য জায়গায় আমরা ভোট দিতে পারবো না, হাজার জোট হলেও। এটাকে বামপন্থা বলে। এই বামপন্থাটা অনেক বড় ব্যাপার, সেখানে ব্যক্তি বিশেষ নির্ভর করে না, ব্যক্তির মুখ নির্ভর করে না। হয়তো মনোমালিন্য হতে পারে, কিন্তু সেটা পার্টির অন্দরে বলা উচিত ছিল, এরকম মেলাইন করার কোনো প্রয়োজন ছিল না। আর এখন যখন জেসিবিরে গেছে, যখনও গঠনমূলক সমালোচনা করছিল দুদিন ধরে, তখন একাধিকবার আমাদের তরফ থেকে অনেক কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিল। দেখা গেছে যে আমাদের তরফ থেকে যে কন্ট্যাক্টটা হচ্ছে সেই কন্ট্যাক্টটা লুজ হচ্ছে, কিন্তু অপর পার্টি থেকে, অপোজিট পার্টি থেকে যে কন্ট্যাক্টগুলো আসছে সেই কন্ট্যাক্টগুলো ডেভেলপ করছে এবং সেটা স্ট্রং হচ্ছে। তো সেই যথাযথভাবেই আমাদের কন্ট্যাক্ট যখন লুজ হচ্ছে, অপোজিশন পার্টির সাথে কন্ট্যাক্ট যখন তাদের একটা হেলদি জায়গায় চলে যাচ্ছে, তো পার্টির নিয়ম অনুযায়ী যা ডিসিশন নেওয়ার সেটা আমাদের রাজ্য সম্পাদক নিয়েছেন এবং তার ভিত্তিতে তাকে বহিষ্কার করেছে। এবং সেই মনে রাখতে হবে, প্রতিকূল তৃণমূলে চলে যাওয়ার পর তাকে বহিষ্কার করা হয়েছে, তাকে কিন্তু আগে বহিষ্কার করা হয়নি। তাকে সুযোগ ছিল তার আলিমুদ্দিন স্ট্রিটে বা আমাদের রাজ্য দপ্তরে এসে কথা বলার, সেই সুযোগটা উনি হারিয়ে নিজের রাজনৈতিক মৃত্যু ঘটালেন। তা থাকবে কেন বলুন? এত কিছু পাচ্ছে, যেখানে এত কোটি টাকা, আমি তারপর জানি হচ্ছে না গাড়ি, কত কোটি টাকা পেয়েছে, বইয়ের চাকরি। আমি জানি না, সেটা লোকমুখে শোনা। হুম। যদি এটা হয় তাহলে দুর্ভাগ্যজনক। যদি এটা হয়, আমি জানি না এটা সত্যি না ভুল, কারণ আমার কাছে এই যে ব্যাপারে আমি আগেও বললাম নির্দিষ্ট কোনো তথ্য নেই। যদি এটা হয়, প্রথম কথা, বামপন্থী রাজনীতিটা আমরা যারা করছি তারা কখনো কোনো কিছু পাওয়ার আশায় করিনি, এবং আমরা যেটা আমাদের যতটুকু দেওয়ার আমরা ততটুকু দিয়ে রাজনীতিটা করি। আমি একজন রাজনৈতিক পার্টি কর্মী, বামপন্থী রাজ্য সেক্রেটারিয়েটে আছি, কিন্তু তারপরেও
কোনোদিন পার্টির থেকে 1 টাকা, আমি হোল টাইমারশিপ নিইনি, কিন্তু প্রতিপক্ষ হোল টাইমার ছিল, একটা মাসিক ওয়েজ তো সে পেতো, আমরা কিন্তু সেটাও পেতাম না। বরং আমরা যে প্রত্যেক মাসে বছরে আমাদের উল্টো পার্টিকে টাকা দিতে হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের পার্টির থেকে নেওয়ার আশায় আমরা বামপন্থী বা কোনো রাজনৈতিক দলের সুবিধা নেব, সেই আশায় আমরা রাজনীতিতে আসিনি। আমরা রাজনীতি করছি না, একটা আদর্শ মেনে চলছি, এবং এই আদর্শটা আমরা মনে করি একটা সময় না একটা সময় যে সমাজ পরিবর্তনের ইতিহাসে বামপন্থীদের নাম থাকবে। তো সেই আশা ভরসা থেকে আমরা দলটা করছি, তার মানে কোনো কিছু পাওয়ার আশায় আমরা দল করছি না। আমার শেষ প্রশ্ন, অনেকে বলছেন মানে যারা বিরোধিতা সিপিএম বিরোধিতা আছেন তারা বলছেন যে মোহাম্মদ সেলিম আসার পর থেকেই নাকি দলের একটা মানে ভাঙন যে বিষয়বস্তুটা মানে চারিদিকে একটা ক্ষোভ সবার মধ্যে তৈরি হচ্ছে এবং এটা ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে। মোহাম্মদ সেলিমের নিজের ইচ্ছায় আসেনি। আমাদের বামপন্থীর একটা, আমাদের সিপিআইএম এর পলিট ব্যুরো বলুন বা আমাদের রাজ্য কমিটি বলুন, ভোটাভুটির মাধ্যমে রাজ্য সম্পাদক নির্বাচিত হয়। সব থেকে বড় কথা, কেউ ইচ্ছে করলাম এটা চেয়ারে বসে পড়লাম, এটা বামপন্থা রাজনীতির নিয়ম নয়, অঙ্গ নয়, এটা সম্পূর্ণ পরিপন্থী। বামপন্থা একমাত্র রাজনীতি বা সিপিআইএম কমিউনিস্ট পার্টি একমাত্র সংগঠন, যেই সংগঠনে রাজ্য সম্পাদক থেকে শুরু করে একটা বুথ লেভেলের সম্পাদক পর্যন্ত নির্বাচিত হয় সেই পার্টির মেম্বারদের ভোটের মাধ্যমে, সেই পার্টির মেম্বারদের মেজরিটির মাধ্যমে। তো তার ইচ্ছাতে সে আহ, রাজ্য সম্পাদকের চেয়ারে বসেননি। যদি সেটা বুঝতেই পারতেন, আপনারা বিগত দিনে দেখেছেন প্রয়াত নেতা কমরেড অনিল বিশ্বাস মরে যাওয়ার পর, প্রয়াণ হওয়ার পর অনেক দিন, অনেক বছর পর্যন্ত কিন্তু বিমান বোস চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন, উনি কিন্তু রাজ্য সম্পাদকের জায়গায় বসেননি। পরবর্তীতে রাজ্য সম্পাদক ছিলেন সূর্যকান্ত মিশ্র, এবং তার পরবর্তীতে রাজ্য সম্পাদক হলেন মোহাম্মদ সেলিম। তো এই যে টোটাল প্রসিডিওরটা, এটা কিন্তু আমাদের সদস্যদের ভোটের মাধ্যমে, মেজরিটির মাধ্যমে উনি এসছেন, ওনাকে নিয়ে আসা হয়েছে। তার মানে এ নয় না ওনাকে ওনার ইচ্ছা মতো উনি এসছেন, এরকমটা তো ব্যাপার নয়। আমি তো আবার বলছি, যদি কোথাও কোথাও কি মানে ইয়ে কাজ করছে, ইনফ্লুয়েন্স কাজ করছে, যেরকম আমি বলছি বহনগরের একজন সিপিআইএম নেতা, বড় নেতা, যিনি মানে চির যুবক বলা যেতে পারে, মানে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখেছি তিনি প্রতিবাদ করেন। এইরকম একজন মানুষকে মহিলা সাংবাদিক ঘটিত বিষয় নিয়ে তাকে পুরো প্রায় মানে দল থেকে সরিয়ে দেওয়া হলো, মানে দল থেকে প্রায় অনেকটা দূরে রেখে দেওয়া হলো। হ্যাঁ, যেখানে পুলিশ ক্লিন চিট দিয়েছে সেখানে পার্টি কি করে শাস্তি দিল তাকে? না, আমাদের প্রথম কথা হচ্ছে, আমাদের কোনো অভিযোগ আসলেই, ইনক্লুডিং মি, আমাদের বিরুদ্ধে যদি কোনো রকম অভিযোগ আসে তাহলে সেটা স্টেট কমিটির নিয়ম হচ্ছে পার্টির গঠনতন্ত্র অনুযায়ী যে সেটা স্টেট কমিটিতে পাঠানো হয়, এবং স্টেট কমিটি সেটা ইসি বা ইনকোয়ারি কমিশনে পাঠিয়ে দেয়। আমাদের পার্টির আভ্যন্তরীণ যে ইনকোয়ারি কমিশন আছে, কমিটি আছে, সেখানে পাঠিয়ে দেওয়া হয়। এবার ইনকোয়ারি কমিটি সেটা ব্রাঞ্চে পাঠায়, ব্রাঞ্চের সাথে কোঅর্ডিনেট করে। এবার সেই প্রসিডিওরটা একটু সময় লাগে, মিনিমাম 6 মাস। তো আপনারা দেখবেন যে এই 6 মাস কিন্তু তন্ময়দা সাসপেন্ড ছিল, এবং পরে তার সাসপেনশন উইথড্র করা হয়েছে, এবং বর্তমানে কিন্তু উনি সিপিএমেই আছেন, উনি সিপিএম ছেড়ে যাননি। এবং এই যে রাজ্য কমিটির মিটিং হলো, প্রস্তাব আকারে ওনার নাম গৃহীত হলো, উনি সিপিএম এর রাজ্য কমিটির ইনভাইটেড মেম্বার হিসেবে আছেন, মানে আমন্ত্রিত সদস্য হিসেবে আছেন। এবার রাজ্য সম্মেলন, নেক্সট রাজ্য সম্মেলনে ওনাকে পরবর্তীতে ওনাকে রাজ্য মানে কমিটির মেম্বার করাও হবে হয়তো, সেটা রাজ্য কমিটির ডিসিশন। রাহুল দা, যদি এটাই হয় তাহলে এই প্রতিকূল যে অভিযোগ করছে সেই অভিযোগের দায়ভার নিয়ে মোহাম্মদ সেলিমকে 6 মাসের জন্য সরিয়ে দেওয়া হবে? মোহাম্মদ সেলিমের নামে কোন রকম অভিযোগ যেটা যাদের নামে করছে অভিযোগ তাদেরকে সরিয়ে দেওয়া হবে? যাদের নাম ধরে বলছে, সুজন চক্রবর্তীর নাম বলছে, দীক্ষিতা ধরের নাম বলছে, সৃজন ভট্টাচার্যের নাম বলছে, তারা তো কেউই বলছে না যে এরকম কোন অভিযোগ হয়েছে। মানে তাদের নাম করে যে কথাগুলো বলা হচ্ছে সেটা তো পরিষ্কার কথা, সেটা তো কখনোই হচ্ছে না। আর প্রতিকূল যদি দলে থাকতো তাহলে নিশ্চয়ই দলগতভাবে সেটা অবস্থান মানে বিচার করা হতো, কিন্তু সেই সুযোগটা না দিয়ে, যে মহিলা সাংবাদিক কমপ্লেন করেছিল সে তো নিজে থেকে মহিলা একজন সাংবাদিক, দলের কেউ নয়, কিন্তু যেহেতু ব্যাপারটা মহিলা ঘটিত এবং যেহেতু পুলিশ কমপ্লেন হয়েছিল, তো প্রিলিমিনারি স্টেজে তাকে সাসপেন্ড করে তারপর এনকোয়ারি করা হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে এখন বোঝা যাচ্ছে যে এই যে মহিলা ব্যাপারটা, এই যে অন্য একটা ইউটিউব চ্যানেলের একজন মহিলা সাংবাদিক যিনি ছিলেন, এটা কারোর নির্দেশে বা কারোর অনুপ্রেরণায় উনি ঘটিয়েছে, সেটা এখনকার দিনে প্রমাণিত। কিন্তু তৎক্ষণাৎ যখন একটা মহিলা সাডেন একটা সিরিয়াস এলিগেশন আনছে, তখন দলের গঠনতন্ত্র অনুযায়ী সেটা কোনো বিচার না করে এইভাবে ওনাকে না, তাকে এক্সপেল করা হয়নি। কিন্তু আমি আবার বলছি,
এক্সপেল করা হয়নি, তাকে প্রাথমিক সদস্য পদ ত্যাগ করতে বলা হয়নি, তাকে কমিটি থেকে অবসর করানো হয়েছিল 6 মাসের জন্য। রাজ্য কমিটি থেকে তাকে সরিয়ে রাখা হয়েছিল 6 মাসের জন্য। এই কারণে সরিয়ে রাখা হয়েছিল কারণ তদন্তে কোনো রকম ভাবে কোনো প্রভোকেশন যেন না ঘটাতে পারে। কিন্তু তার মানে তার প্রাথমিক সদস্যপদ কেড়ে নেওয়া হয়নি, তাকে এক্সপেল মানে বহিষ্কার করা হয়নি। সাসপেনশন এনকোয়ারি বেসিস চলে, এনকোয়ারি বেসিস সাসপেনশন হয়েছে, এনকোয়ারি হয়েছে, ইসি রিপোর্ট জমা পড়েছে। তারপরে যখন দেখা গেছে সাসপেনশনটা ঠিক ছিল না, প্রকাশ্যে সেটা সাংবাদিক সম্মেলন করে আমাদের রাজ্যের সম্পাদক এবং সুজন চক্রবর্তী ওনারা কিন্তু ডিক্লেয়ার করেছে যে এনকোয়ারি কমিশনের রিপোর্টে দেখা গেছে যে তন্ময় বাবুর এগেনস্টে, যে কমরেড তন্ময় ভট্টাচার্যের এগেনস্টে যে এলিগেশনটা এনেছিল সেটা সম্পূর্ণ সর্বৈব মিথ্যে। তারপরে কিন্তু তার সাসপেনশন উইথড্র করা হয়েছে, পুরো বহিষ্কার হয়নি। কিন্তু আমি আবার বলছি, তন্ময়দার ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা কিন্তু পুরো বহিষ্কার কখনোই ছিল না। তো যেটা আজকে ধরুন তন্ময়দার রক্তে শিরায় শিরায় লাল বইছে বলে উনি থেকে গেলেন। উনি বলেও ছিলেন আমাদেরকে যে আমি সিপিএম ছেড়ে বেরোবো না, আমাকে যদি দল থেকে বহিষ্কৃত করে দেয় আমি সিপিএমই থাকবো। অবশ্যই। কিন্তু ইয়াং জেনারেশনকে যদি আপনি এইভাবে করেন, থ্রেটনিং করেন, কোনো সমাজের জন্য বের করে দেন। কোনো থ্রেটনিং হয়নি, ওকে 6 মাসের জন্য বের করা হয়নি। ওর এগেনস্টে একটা এলিগেশন এনেছিল, একটা এলিগেশন ওদের ব্রাঞ্চের তরফ থেকে এসেছিল, তার ভিত্তিতে ওকে কোথাও বলা হয়নি সাসপেন্ড করা হচ্ছে, অফিসিয়াল কোনো প্রেস রিলিজ করা হয়নি, সাসপেন্ড করা হয়েছে। ওকে বলা হয়েছিল যে এনকোয়ারি হবে, যেহেতু একটা এসপির সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক বা একসাথে এক মঞ্চে দেখা গেছিল, এরকম আমাদেরও অনেক জায়গায় মঞ্চে দেখা যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে পার্টির অঞ্চলের নেতার একটা অ্যাজামশনের থেকে সে একটা কমপ্লেন করেছিল পার্টির রাজ্য কমিটিতে। এই রাজ্য কমিটিতে কমপ্লেনটা যাওয়ার পর সেটা ইসিতে পাঠানো হয়, এনকোয়ারি কমিটিতে পাঠানো হয়, এবং এনকোয়ারি কমিটি যতদিন এনকোয়ারি করেছিল ততদিন ওকে পার্টির কিছু কাজ থেকে মানে ওকে বিরত রেখেছিল। তার মানে ওকে প্রাথমিক সদস্য পদও কেড়ে নেওয়া হয়নি, তাকে রাজ্য কমিটির সদস্য পদ থেকেও কেড়ে নেওয়া হয়নি। এখানে রাজ্য কমিটির সদস্য পদ তার কিন্তু ছিল, তাকে কেড়ে নেওয়া হয়নি। তারপরে দাঁড়িয়েও ও যে অভিযোগগুলো করছিল দুদিন ধরে, তখন ও সিপিএম এর প্রতিকূল রহমান ছিল। কিন্তু পরবর্তীতে যখন ও তৃণমূলের ঝান্ডা ধরলো তখন সেই অভিযোগটা কিন্তু সেইভাবে আর খাটেনি বা খাটার কথাও নয়। দলের, আমি আবার বলছি, দলের অভ্যন্তরীণ ব্যাপার দলের ভেতরে ডিসকাস করে আলোচনা করে নেওয়াই যেতে পারতো, শর্ট আউট করে নেওয়াই যেতে পারতো। তার মধ্যে তার জন্য তৃণমূলের ঝান্ডা ধরার প্রয়োজনীয়তা আছে বা ছিল বলে আমার মনে হয় না। হয়তো দল নির্বাচনের ক্ষেত্রে ভুল হয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি আবার বলছি ও সেটা আগামীতে বুঝতে পারবে যে কোন দলে গেল এবং তার রাজনৈতিক মৃত্যুর ঘন্টা হয়তো নিজেই বাজালো।